টিআরএস একাডেমিতে সবাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। সিরিজের কি অংশ যে আমরা যে তোমরা যদি আমার প্লে লিস্টে যাও তাহলে দেখতে পাবে যে আমি আপার প্রাইমারির যে ভূগোলের কিছু প্রশ্ন যেগুলো 2015 সালে এসেছিল সেইগুলো অলরেডি কিন্তু আমি করিয়ে দিয়েছি। ভূগোল ছাড়াও আরেকটি বিষয় ইতিহাস, সেইটার প্রশ্ন কিন্তু আপার প্রাইমারিতে আসে, অর্থাৎ 60 নাম্বারের যে অংশটা থাকে সেখানে ইতিহাস এবং ভূগোলের বিশেষ করে প্রশ্ন দেখতে পাওয়া যায়। এবং রাষ্ট্রবিজ্ঞান তাছাড়া অর্থনীতির প্রশ্নটা কিন্তু অনেকটাই কম, নেই বললেই চলে। তবে ভূগোল বিষয়ের প্রশ্ন কিন্তু আমরা আগের দিন সমাধান করেছি। আজকে আমরা ইতিহাসের প্রশ্ন সমাধান করব। ইতিহাসের প্রশ্ন বলতে গেলে সেরকম কিছু প্রশ্ন এসেছে যেগুলো খুব কঠিন, আবার কিছু প্রশ্ন এসেছে খুব সহজ। তবে শুধু আমরা প্রশ্ন সমাধান করব না, প্রশ্নের সাথে সাথে যে কি পয়েন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা সময় রেখেই ক্লাসটা শুরু করছি, যাতে কি পয়েন্টে তোমাদের কোনো কি পয়েন্ট থেকে তোমাদের যদি প্রশ্ন আসে পরবর্তীকালে 2026-এর মধ্যে, যে মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট নিতে বলেছে সরকারকে কেন্দ্র হাইকোর্ট, সেখানে কিন্তু তোমাদের যেন অসুবিধাটা না হয়। ঠিক আছে, তাহলে বেশি কিছু কথা না বলে আজকের প্রশ্ন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলতে দেখো, সীমান্ত গান্ধী কে ছিলেন বা সীমান্ত গান্ধী হলেন? সীমান্ত গান্ধী একজন ব্যক্তি, তার নাম কি? এখানে আমরা তিনটে অপশন রেখেছি। তিনটে অপশনের মধ্যে এখানে নাম রয়েছে তার, যেমন অপশন এ তে রয়েছে খান আব্দুল গফর খান, অপশন বি তে রয়েছে খান আব্দুল ওয়ালি খান, অপশন সি তে রয়েছে শায়েস্তা খান। তাহলে সীমান্ত গান্ধী কে ছিলেন? আচ্ছা, সীমান্ত গান্ধী কে ছিলেন? বেশ, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, আনসার করো নিজে চেষ্টা করে। হ্যাঁ, কারণ আমি বারে বারে প্রত্যেক ভিডিওতে বলি যে আমার প্রশ্নর উত্তর তোমরা তারপর দেখবে, তোমরা নিজে একটা উত্তর ঠিক করবে। তোমরা কতটুকু পড়ছো, তার প্রিপারেশন কেমন, হিস্ট্রি সাবজেক্টের উপরে সেটা কিন্তু যাচাই করবে। সীমান্ত গান্ধী এখানে কে হলেন? যে উত্তর হবে অপশন এ, খান আব্দুল গফর খান, অর্থাৎ তাকে বলা হয় সীমান্ত গান্ধী। তাহলে সীমান্ত গান্ধী এই খান আব্দুল গফর খান বলতে গেলে তিনি কিন্তু গান্ধীজির দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। এবং এই খান আব্দুল গফর খানের একটা সীমান্ত গান্ধীকে যারা অনুসরণ করত তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো খুদা ঈদ খিদমতগার। খুদা ঈদ খিদমতগার, ক্ষয়সু লিখে দিলাম, তোমরা একটু দেখে নেবে। খুদা খিদমতগার, হ্যাঁ, খুদাই খিদমতগার যেটাকে বলা হয়। আর এই শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। তাহলে খুদাইদ খিদমতগারের অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। তাহলে সীমান্ত গান্ধী কে হলেন? খান আব্দুল গফর খান। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 2, উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি কিন্তু আমরা সবাই শুনেছি উইলিয়াম কেরির কথা। হ্যাঁ, তা উইলিয়াম কেরি কে ছিলেন? উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি, একজন কবি, একজন ভাষাবিদ, না অপশন ডি তে দেখো রাখা আছে কোনোটিই নয়। তাহলে অপশন এ তে হচ্ছে মিশনারি, অপশন বি তে কবি, অপশন সি তে ভাষাবিদ, অপশন ডি তে কোনোটাই নয়। তাহলে কি হবে বলো? সবাই চেষ্টা করো। যে উইলিয়াম কেরি একজন কি ছিল? একজন ভাষাবিদ ছিল, একজন ভাষাবিদ। উইলিয়াম কেরি ছিল একজন ভাষাবিদ। হ্যাঁ, তার একটা গ্রন্থ লিখেছিল, তার নাম কি বলো? একটা গ্রন্থ ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কি বললাম? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটাই ছিল তার গ্রন্থ। আর এই গ্রন্থটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1801 সালে এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল। তাছাড়া বলতে গেলে উইলিয়াম কেরি কিন্তু ব্যাপটিস্ট মিশন নামে একটি সোসাইটি ছিল, সেটাও প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, ব্যাপটিস্ট মিশনে যদি কোনো জায়গায় প্রশ্ন আসে যে ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠাতাকে, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু কেরির কথা উল্লেখ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বললাম? যে উইলিয়াম কেরি ছিলেন একজন ভাষাবিদ। তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন যেটা বাংলা ব্যাকরণ হিসাবে ধরা যায় তার গ্রন্থটিকে। গ্রন্থটির নাম হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি প্রকাশ হয় কত সালে? 1801 সালে।
তাহলে কবে প্রকাশ হয়? 1801 সালে। উইলিয়াম কেরি বিভিন্ন রকম কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন, তার মধ্যে তিনি ব্যাপটিস্ট মিশন সোসাইটি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ব্যাপটিস্ট মিশন সোসাইটির যদি কখনো তোমাদের প্রশ্ন দেয় তাহলে সেটা কিন্তু করবে উইলিয়াম কেরি। তারপরে দেখো অপশন সি, ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1800 খ্রিস্টাব্দ, অপশন বি 1801 খ্রিস্টাব্দ, অপশন সি 1802 খ্রিস্টাব্দ, না অপশন ডি 1803 খ্রিস্টাব্দ। বলো যে কি হয়, যে প্রতিষ্ঠা কবে হয়? বলো, তারা পেনটা ঠিক করে নি একটু। হ্যাঁ, তাহলে কবে প্রতিষ্ঠাতা হয়? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবার আমরা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে তো জানলাম যে কত সালে প্রতিষ্ঠিত হয়। এবার জানবো যে ফোর্ট উইলিয়াম কলেজ কার ক্ষেত্রে বা কখন প্রতিষ্ঠিত হয়, কার আমলে। যদি আমাদের দেখা যায় ফোর্ট উইলিয়াম কলেজ, সেটা কিন্তু 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেন কে? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি, লর্ড লিখে দিলাম। হ্যাঁ, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। লর্ড ওয়েলেসলি কিন্তু 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, আমার ল্যাপটপে যেহেতু মাউস রয়েছে, মাউসে ঠিকঠাক লেখা হচ্ছে না, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য যে পেন ট্যাব হয় সেটার ব্যবস্থা করছি। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে বা 2-4টে ক্লাস পরে হয়তো আমি এটার ব্যবস্থা করব। তবে কাইন্ডলি একটু এটা থেকে দেখে নাও সবাই। তবে এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। হ্যাঁ, তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে যে তথ্যগুলো দিচ্ছি, কি পয়েন্ট যেটাকে বলছি আমি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেগুলো তোমরা যদি খাতায় না লিখো তাহলে অন্ততপক্ষে 2-3 বার ভিডিওটা দেখতে হবে। আর খাতায় লিখলে তো আমার মনে হয় সব থেকে ভালো। খাতায় লিখলে তোমাদের প্রত্যেকটা বিষয় এর যে কি পয়েন্ট সেটা কিন্তু মনে থাকবে। তাহলে এটা কি বললাম যে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য কি ছিল কেউ জানো? ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য ছিল, দেখো, যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়নি তখন একটা কোম্পানি ব্যবসা করতো, তার নাম কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংল্যান্ড থেকে লোক আসতো। তাহলে ওই ইংল্যান্ডের লোকগুলো আমাদের ভারতীয় ভাষা, তারপরে যেটাকে বলছে সংস্কৃতি, তা কি জানে? সেটা তো জানে না কখনোই। তাদের জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজটা করা হয়েছিল। তারা কি করবে, যে এই ফোর্ট উইলিয়াম কলেজে থেকে তারা ভারতের ভাষা এবং সংস্কৃতি সেটাকে শিখবে। ঠিক আছে, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। বেশ, পরবর্তী প্রশ্ন। পরবর্তী কি প্রশ্ন, যে নব্যবঙ্গের নেতৃত্ব কে দিয়েছিলেন? হ্যাঁ, নব্যবঙ্গের নেতৃত্ব কে দিয়েছিলেন? নব্যবঙ্গটাকে ইংরেজিতে কি বলে জানো কেউ? নব্যবঙ্গটাকে ইংরেজিতে কি বলে? ইয়ং বেঙ্গল। YOUNG, ইয়ং বেঙ্গল, BENGEL, ENGBENGAL, ইয়ং বেঙ্গলটা কে প্রতিষ্ঠা করেন? অপশনে দেখো, প্রথমে অপশনের দিকে তাকাও, যে অপশন এতে বলা হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও, অপশন বি রে কৃষ্ণমোহন ব্যানার্জি, অপশন সি জেমস প্রিন্সেপ, অপশন ডি এদের মধ্যে কেউ নয়। তাহলে এই নব্যবঙ্গের নেতৃত্ব কে দিয়েছিল? নব্যবঙ্গের নেতৃত্ব বলো কে দিয়েছিল? হ্যাঁ, নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছিল হেনরি ভিভিয়ান ডিরোজিও। তাহলে নব্যবঙ্গের নেতৃত্ব দেয় হেনরি ভিভিয়ান ডিরোজিও। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর গেল আমাদের। 5 নম্বর প্রশ্ন। প্রায় 30-31টা মতো প্রশ্ন রয়েছে, অনেকটাই ভিডিও লং হবে। হ্যাঁ, তবে একটু কাইন্ডলি সবাই সময় নিয়ে দেখবে। আচ্ছা, এখানে দেখো 5 নম্বরে যে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন। আচ্ছা, উমেশচন্দ্র ব্যানার্জি যাওয়ার আগে আমরা উমেশচন্দ্র ব্যানার্জির সাথে কংগ্রেসের নামটা কিন্তু আমরা সবাই জানি যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। হ্যাঁ, কংগ্রেস কত সালে হয় বলো তোমরা? কংগ্রেস কত সালে
প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে কোথায়? না তো বোম্বাইয়ে বা বোম্বেতে, পুরনো যেটা এখন বর্তমানে মুম্বাই বলছে। তাহলে সেই বোম্বাইয়ে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল বোম্বাইতে? অর্থাৎ গোকুল দাস তেজপাল কলেজে। তাহলে গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু যে ওই কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় কংগ্রেসের অধ্যক্ষ কে ছিল? হ্যাঁ, কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? একজন ইংরেজ সৈনিক, মানে অবসরপ্রাপ্ত সৈনিক। তার নাম কি? অ্যালান ভিক্টোরিয়ান হিউম। তাহলে কে প্রতিষ্ঠা করেন যদি বলা হয় তাহলে সেটা হবে অ্যালান ভিক্টোরিয়ান হিউম। কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি, অনেক ঐতিহাসিক তারা কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জিকেই প্রতিষ্ঠা হিসাবে দেখে। কেন দেখে? তার অবদান কিন্তু অনস্বীকার্য ওই কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবার এখানে তো উত্তর হবে কোনটা? উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু কি ছিলেন? একজন নরমপন্থী লোক ছিলেন, নরমপন্থী। আর যদি চরমপন্থী বলে তাহলে হবে বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, গান্ধীজি কি হবে? নরমপন্থী না চরমপন্থী? অবশ্যই নরমপন্থী লোক ছিল। ঠিক আছে, তাহলে গান্ধীজি ছিল একজন নরমপন্থী লোক। তাহলে আমরা কি জানলাম? যে 1885 সালে বোম্বাইতে গোকুল দাস তেজপাল কলেজে এই কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, কংগ্রেসের প্রথম যদি বলা হয় যে সভাপতি, সেটা কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি হবে। তাহলে কংগ্রেসের প্রথম সভাপতি কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি। এই প্রশ্নটা প্রায় আসে যে কংগ্রেসের প্রথম সভাপতি কে? তাহলে উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন? গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন বলো? হ্যাঁ, রামরাজ্য, গণরাজ্য, স্বরাজ্য, না অপশন ডি এ ও সি, মানে রামরাজ্য হবে আবার গণরাজ্য হবে। বলো, চেষ্টা করো সবাই। হ্যাঁ, তাহলে রামরাজ্য আর গণরাজ্য, সেটা কি উত্তর হবে? যেহেতু অপশন ডিতে আছে দুটোই। বলো বলো বলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা ঠিকই বলছো যে অপশন ডি। আচ্ছা, এ এবং সি উভয়, অর্থাৎ রামরাজ্যও চেষ্টা করেছিল আবার গণরাজ্যও চেষ্টা করেছিল। তাহলে এই দুটো উত্তরই হবে। হ্যাঁ, তাহলে গান্ধী জয়ন্তী কবে বলো তো? আচ্ছা, গান্ধী জয়ন্তী কেউ জানো? গান্ধী জয়ন্তী হচ্ছে 2রা অক্টোবর। ও সি টি, অক্টোবর, 2রা অক্টোবর। কত সালে জন্মগ্রহণ করেছিল? 1869 সালে জন্মগ্রহণ করেছিল গান্ধীজি। ঠিক আছে, বেশ। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, জন্ম তারিখটা সেরকম পরীক্ষায় কেউ আসে না। তবে এই গান্ধী জয়ন্তীটা আসে যে 2রা অক্টোবর, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তী প্রশ্ন যাই। হ্যাঁ, 7 নম্বর আমাদের প্রশ্ন হবে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন। হ্যাঁ, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে বোধহয়। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ও আচ্ছা, তিনি হলেন। ঠিকই আছে, যে হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, না দ্বিতীয় নাগভট্ট, না এদের কেউ নয়। তাহলে কি হবে? অবশ্যই যে কি হবে? হর্ষবর্ধন হবে উত্তর। অর্থাৎ হর্ষবর্ধনের আমলে কিন্তু কে এসেছিল? হিউয়েন সাং, তাই তো? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে। হ্যাঁ, হর্ষবর্ধনের আমলে কিন্তু এসেছিল হিউয়েন সাং। আচ্ছা, হিউয়েন সাং কোথাকার লোক ছিলেন তোমরা জানো কেউ? হ্যাঁ, হিউয়েন সাং ছিলেন একজন কোথাকার? চীন, অর্থাৎ চৈনিক যেটাকে বলছে। আচ্ছা, অনেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজার আমলে বিভিন্ন ব্যক্তি কিন্তু এসেছিলেন। যেমন ধরো উদাহরণ হিসাবে দেখতে পাওয়া যায় যদি, তাহলে ইবন বতুতা। কি বতুতা? ইবন বতুতা হর্ষই লিখে দিলাম। ইবন বতুতা কার রাজত্ব আমলে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা, মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক লিখে দিলাম। এটা হচ্ছে ইবন বতুতা, হর্ষই ফর ইবন বতুতা। কোথাকার লোক ছিল ইবন বতুতা? মরক্কো, তাই তো? মরক্কোর লোক ছিল ইবন বতুতা। তাছাড়া আরেকজন এসেছিল, জানো তোমরা কেউ? ফাইহিয়েন। হ্যাঁ, ফাইহিয়েন এসেছিল। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, ফাইহিয়েন, এটা তো তোমরা জানো যে হর্ষবর্ধন। ফাইহিয়েন এসেছিল কত সালে?
ফাহিয়ান কার রাজত্বকালে এসেছিল? ফাহিয়ান, হ্যাঁ ফাহিয়ান হচ্ছে চন্দ্রগুপ্ত, তাই তো চন্দ্রগুপ্ত, আর এটা চন্দ্রগুপ্ত চ লিখে দিলাম, চন্দ্রগুপ্ত চ। হ্যাঁ, তাহলে ফাহিয়ান কার রাজত্বকালে এসেছিল? চন্দ্রগুপ্ত। ফাহিয়ান কোথাকার লোক ছিল? চীন, তাহলে ফাহিয়ান ছিল চীন দেশের লোক। আরেকজন এসেছিল মেগাস্তিনিস, তিনিও এসেছিল চন্দ্রগুপ্ত, কিন্তু 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 সেটা চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে মেগাস্তিনিস। হ্যাঁ, মেগাস্তিনিস কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, বেশ চন্দ্র লিখে দিলাম। মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। হ্যাঁ বেশ। আচ্ছা, মেগাস্তিনিসের বাড়ি কোথায় জানো? মেগাস্তিনিস কোথাকার লোক? গ্রিক দেশের লোক মেগাস্তিনিস। হ্যাঁ বেশ, চলে যাওয়ার আগে আর একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দেয়। মেগাস্তিনিসের একটা বই আছে, বইটা খুব বিখ্যাত, কেউ জানো? যদি জানো তো কমেন্টে উত্তর দেবে, আর কমেন্টে উত্তর যদি না দাও তাহলে মুশকিল। হ্যাঁ, কমেন্টে উত্তর দেবে কিন্তু সবাই, ঠিক আছে? আমি তাও বলে দিচ্ছি। আচ্ছা বেশ, তোমাদের কমেন্টে উত্তর দিতে হবে না, আমি বলে দিচ্ছি। মেগাস্তিনিসের বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। হর্ষই দনয়েড হর্ষি কয়াকার, ইন্ডিকা। বেশ, 8 নম্বর প্রশ্ন। সুলেমান কে ছিলেন? আচ্ছা, সুলেমান ছিলেন একজন কোথাকার, কি আরব পর্যটক, ফরাসি পর্যটক, চৈনিক পর্যটক? আচ্ছা, নাম শুনে অনেকটা আমরা গেস করতে পারছি। সেটা কিন্তু সুলেমান কিন্তু একজন আরব পর্যটক ছিলেন। সুলেমান ছিলেন একজন আরব পর্যটক। আচ্ছা, সুলেমান কার সময় এসেছিল জানো? তখন রাষ্ট্রকূটের শাসন ছিল। সুলেমান যখন আসে তখন রাষ্ট্রকূটের শাসন ছিল। তাহলে রাষ্ট্রকূট অমোঘবর্ষ, রাজা অমোঘবর্ষের আমলে সুলেমান এসেছিল। তাহলে সুলেমান কার রাজত্বকালে এসেছিল? মাত্র রাজা অমোঘবর্ষ। এটা কিন্তু রাষ্ট্রকূট রাজা ছিল আর কি। তারপরে দেখো 9 নম্বর, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেছিলেন? মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেছিলেন? অপশনের দিকে তাকাও। অপশন এ পৃথ্বীরাজ চৌহান, অপশন বি তৃতীয় পুলকেশী, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি এদের কাউকে নয়। হ্যাঁ, তাহলে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন না দ্বিতীয় পুলকেশী, না হর্ষবর্ধন, না এদের কেউ নয়? অবশ্যই মোহাম্মদ ঘুরি। কত সালটা 1192। কাকে পরাজিত করেছিলেন? পৃথ্বীরাজ। ব্যাটেল অফ তরায়ন, যেটাকে বলা হয় তরায়নের দ্বিতীয় যুদ্ধ, মানে সেকেন্ড যেটাকে বলা হয়, কারণ 1191 সালে কিন্তু প্রথম হয়েছিল। 1191 সালে তরায়নের প্রথম যুদ্ধ, এটা প্রথম যুদ্ধ হয়েছিল 1191টাই প্রথম, কিন্তু 1192টাই কি সেকেন্ড। 1192টাই হচ্ছে সেকেন্ড, 2 নম্বর যুদ্ধ, আর এটা হচ্ছে 1 নম্বর 1191। তাহলে 1191 কি হয়েছিল? 1191 মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধটা হয়েছিল, কিন্তু 1191 খ্রিস্টাব্দে কি হয় যে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। কিন্তু ঠিক তার পরের বছর 1192 সালে কি করেছিল যে মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে, যেটাকে ব্যাটেল অফ মানে তরায়নের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। কি বলা হয়? তরায়নের দ্বিতীয় যুদ্ধ। বেশ, পরের প্রশ্ন 10 নম্বর, ইকতা প্রথা, তোমার নাম শুনে থাকবে ইকতা প্রথা। ইকতা ব্যবস্থা কি ছিল? এটা ছিল ভূমিদান ব্যবস্থা, ধর্মীয় অনুদান, ঋণ বিশেষ, না কোনোটাই নয়? আচ্ছা, ইকতা মানে আমি একটু বলি, ইকতা হচ্ছে এক টুকরো জমির অংশ। তাহলে জমির অংশ যখন তোমরা শুনতে পেয়েছো তখন তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ভূমিদান সঙ্গে ব্যবস্থা শোনা। আচ্ছা, ইকতা কে দিয়েছিল বলো তো? ইকতা দিয়েছিল তোমরা যদি দেখো যে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? বলো, তোমরা এটা বলবে। এটা 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল দাস বংশের প্রতিষ্ঠাতা। আমি বলবো না দাস বংশের প্রতিষ্ঠাতা। তার জামাতা ছিল, ওই ব্যক্তির জামাতা ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। কে ছিল? শামসুদ্দিন ইলতুৎমিশ কিন্তু এই ভূমিদান ব্যবস্থা বা ইকতা প্রথাতে প্রচলন করেছিল। কেন? যে তার যুদ্ধের সময় অনেক সৈনিকের প্রয়োজন ছিল। তো সৈনিক এবার কিভাবে পাবে? সৈনিককে তো নগদ মূল্য বেতন দিতে হয়, যেমন এখন যে যার কাজ করে তাকে গভর্নমেন্ট আমাদেরকে বেতন দেয়। তো সেই রকম সেই সময় তিনি কি করতো যে কোনো একটা গ্রামের
জমি, মানে কিছু কিছু জমি তাকে দিত, হ্যাঁ, দেখাশোনা করার জন্য, এর জন্য, তার জন্য সেটা হচ্ছে ইক্তা ব্যবস্থা। এটাই ভূমিদান ব্যবস্থা। যেটা কি কে করেছিল বললাম, বলো? যেটা করেছিল কিন্তু অবশ্যই ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। এটা সৈনিকদের জন্য করেছিল। বেশ, তারপরে প্রশ্ন, ক্ষুদক। এটা আচ্ছা, এখানে ক্ষুদক হবে না গো, এটা এটা ক্ষুদক শত হবে। এটা হবে ক্ষুদক শত। কি হবে? ক্ষুদক শত। এখানে শত হবে, ক্ষুদকের পরে শত। দাঁড়াও, ক্ষুদক শত মানে এই ক্ষুদক শত যোগ হবে, ক্ষুদক শত। হ্যাঁ, যে শ্রেণীর অন্তর্গত সেটি কি? হ্যাঁ, ক্ষুদক শত হচ্ছে কৃষক, রাজা, সামন্ত। অপশন ডিটাও আছে, ডিটা কাটা যাচ্ছে, ঠিক আছে। তা অপশন ডিতে কি আছে? কোনোটিই নয়। বেশ, তাহলে কোনোটি নয় তো উত্তর হবেই না। তাহলে এখানে উত্তর হবে তিনটের মধ্যে, দেখো, কৃষক, রাজা না সামন্ত। তাহলে ক্ষুদক শত কিন্তু সবাই জানবা, এটা হচ্ছে কৃষক। কৃষক, ক্ষুদক শত একটা হচ্ছে কৃষক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো। আচ্ছা, হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা, আচ্ছা কি সভ্যতা? সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা না কোনোটি নয়? বলো যে কি সভ্যতা? মেসোপটেমিয়া ছিল, কিন্তু এখানে তো মেসোপটেমিয়া উত্তরই নাই। হরপ্পা সভ্যতা সমসাময়িক সভ্যতা যে মেসোপটেমীয় সভ্যতা, কিন্তু এখানে উত্তর নাই। তাহলে এটা কি হবে? সুমেরীয়, মিশরীয় না গ্রিক না কোনোটি নয়? বলো। আচ্ছা, হ্যাঁ, এটার উত্তর কি হবে তাহলে? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতার সমসাময়িক। আচ্ছা, হরপ্পা সভ্যতা কত সালে হয়েছিল জানো? মানে একটা তোমাদের যে সাল তো কতটা বোঝা যায় না, আবিষ্কৃত হয়েছিল সেটা ঠিক আছে 1923 সালে, এটা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল, সেটাও ঠিক আছে। কিন্তু এটা মোটামুটি হিসাবে ধরা যায় যে যীশু খ্রিস্টের জন্মের 3300 বছর পুরনো সভ্যতা। তা কি বললাম? যে যীশু খ্রিস্টের জন্মে 3300 বছর পুরনো সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। আর হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করে? না তো দয়ারাম সাহানি। কত সালে? 1926। দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি, লিখে দিলাম। আর 1900 কত? 23, সরি 26 বলে ফেলেছি আমি, 23 হবে, 1923 সালে কিন্তু আবিষ্কার করেন। বেশ, পরের প্রশ্ন, যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্যের নাম শুনে থাকবে ইতিহাসের পাতায় তোমরা, তো আমি বেশি কিছু বলবো না এই বিষয়টাই। যে যাজ্ঞবল্ক্য কে ছিলেন? ঋষি ছিল, দার্শনিক ছিল, না ঋষি দার্শনিক উভয়ই ছিল, না কোনোটি নয়? ঠিক আছে, যাজ্ঞবল্ক্যের অনেক কৃতিত্ব রয়েছে আমাদের পুরাণে যদি দেখা যায়, তো অনেক নাম তার আছে। হ্যাঁ, তাহলে যে যাজ্ঞবল্ক্য ছিলেন একজন কি হবে? তিনি ছিলেন একজন দার্শনিক, ঋষি না উভয়, না কোনোটি নয়? তাহলে সবাই মনে রাখবে, তিনি ছিলেন একজন ঋষি এবং দার্শনিক। তিনি ঋষি এবং দার্শনিক, তিনি ছিলেন ঋষি আবার দার্শনিক। মোটা করে দেখতো, হ্যাঁ, ঋষি এবং দার্শনিক, তিনি ছিলেন ঋষি এবং দার্শনিক। ব্যাস বেশ, পরের প্রশ্ন, 14, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? গুপ্ত বংশীয়, মৌর্য বংশীয়, গুপ্ত বংশীয়, মৌর্য বংশীয়, হর্ষঙ্ক বংশীয়, না কোনোটি নয়? তাহলে তোমরা জানবে যে গুপ্ত বংশের রাজা ছিল বিম্বিসার। না না, বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের রাজা। বিম্বিসার কিন্তু ভুল করবে না কেউ। বিম্বিসারকে কিন্তু কেউ গুপ্ত বংশ করবে না, এটা হর্ষঙ্ক বংশের। ঠিক আছে, হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। আচ্ছা, এখানে একটা অপশন আছে, দেখো তো, গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে জানো? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রী লিখে দিলাম, এটা হচ্ছে শ্রীগুপ্ত। আর যদি বলা হয় গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, তাহলে কি হবে? শ্রেষ্ঠ সম্রাট বললে সমুদ্রগুপ্ত, দাদা এক সেকেন্ড। তাহলে এটা বললাম তো শ্রীগুপ্ত, আর শেষ সম্রাট বললে সমুদ্রগুপ্ত। হ্যাঁ, সমুদ্রগুপ্ত। আর যদি বলে এই যে মৌর্য বংশের ক্ষেত্রেও যদি বলে, তাহলে মৌর্য বংশের কি হবে?
মৌর্য বংশ, এটা তো হর্ষাঙ্ক উত্তর হলো, ঠিক আছে। আর মৌর্য বংশের ক্ষেত্রে যদি বলা হয় যে প্রতিষ্ঠাতাকে, এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য হবে। তাহলে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। বেশ, পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। আলেকজান্ডার ভারতে আসেন। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? বলো, ভারতে আসেন বা আক্রমণ করেন কত সালে? আগে এটা বলো, তারপরে এই প্রশ্নতে যাব। আচ্ছা, আলেকজান্ডার কিন্তু 326 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, সেখানে যুদ্ধ জয়লাভ করেছিলেন। হ্যাঁ, তিনি 18 মাস, সম্ভবত 19 মাস আমাদের ভারতবর্ষে ছিলেন। তো আলেকজান্ডার, এখানে এবার প্রশ্নতে আসি যে ভারত আক্রমণ করেন, সেই সময় কে ছিল, মানে রাজা কে ছিল ভারতবর্ষের? চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ, না আগ্রামেশ, না কোনোটাই নাই? তাহলে এটা মনে রাখবে যে এটা কিন্তু তিনি ভারতে আক্রমণ করেন কার সময়? ধননন্দের সময়। ভারতে আক্রমণ করেন ধননন্দের সময়। তাহলে ভারতে কখন আক্রমণ করেন? এই ধননন্দের সময়। পেনটা এই হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে, তাহলে ধননন্দের সময় ভারত আক্রমণ করেন। এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও তো, হ্যাঁ এই ধননন্দের সময় ভারত আক্রমণ করেন। এবার আমি একটা কথা বলি যে এখানে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, সেটা ঠিক আছে, সেই যুদ্ধটা কার সাথে হয় জানো? যুদ্ধটা পরের প্রশ্নতে ওই প্রশ্নটাই আছে। ওই আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে যুদ্ধ হয়েছিল, কার সাথে হয়েছিল? তো মনে রাখবে, ওটাকে কিসের যুদ্ধ বলা হয়? ওটাকে বলা হয় হৃদাস্পিসের যুদ্ধ। কিসের যুদ্ধ? হৃদাস্পিসের যুদ্ধ। কার সঙ্গে হয়েছিল? রাজা পুরুর সাথে হয়েছিল। পুরু পয়সো রয়সো, হ্যাঁ পুরুর সাথে হয়েছিল হচ্ছে কি হৃদাস্পিসের যুদ্ধ, ঝিলাম নদীর তীরে। দেখো ওই প্রশ্নটা পরবর্তী নাম্বারে ওটাই আছে যে দেখো, এই দেখো 16 নম্বর প্রশ্ন, ঝিলাম যেটাকে এখন বিতস্তা বলা হয়, হ্যাঁ এই নদীর তীরে, এই নদীটার তীরে যুদ্ধ হয় কার সাথে? দেখো অপশন এতেই দেখা আছে, দেখো পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। তাহলে এইটার আমার মনে হয় আলোচনা করার দরকার নাই, আগের আমি যে প্রশ্ন সেখানে আলোচনা করে দিয়েছি, এটাই উত্তর হবে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। ঠিক আছে, পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। কত সালে হয়েছিল বললামই তো, 326 সালে হয়েছিল। বেশ, পরের প্রশ্ন 17। আচ্ছা, বাবরের জন্মস্থান। আচ্ছা, বাবর কত সালে ভারতে এসেছিল বলো তো? একটা যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় ব্যাটেল অফ পানিপথ। পানিপথের প্রথম যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, ফার্স্ট। হ্যাঁ, পানিপথের প্রথম যুদ্ধ কার সঙ্গে হয়েছিল বলো? এটা হয়েছিল কার সঙ্গে? কত সালে হয়েছিল জানো? 1526 সালে। 1526 সালে কার সাথে হয়েছিল? হ্যাঁ, 1526 সালে হয়েছিল। কার সাথে হয়েছিল? হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিমটা লিখে দিলাম, হর্ষই ব। হ্যাঁ, ইব্রাহিম লোদির সাথে। আমার মাউসের জন্য ঠিকঠাক লেখা হচ্ছে না, আমি তোমাদেরকে বললাম যে খুব তাড়াতাড়ি আমি পেন ট্যাব ব্যবহার করব তোমাদের জন্য। ঠিক আছে, তো তুমি কাইন্ডলি এইগুলো একটু দেখে নিও, কারণ আমি পেন ট্যাব ব্যবহার করলেও এই প্রশ্নগুলো নিয়ে আর কিন্তু আলোচনা করব না। হ্যাঁ, পরবর্তীকালে এখন করে দিচ্ছি। হ্যাঁ, তখন হয়তো অন্যান্য সিরিজ চালানোর জন্য শুরু করব, কারণ ভাবছি আপার প্রাইমারি পরীক্ষা সামনে রয়েছে, তার জন্য আপার প্রাইমারিকে কেন্দ্র করে হিস্ট্রি এবং জিওগ্রাফি, হ্যাঁ এই দুটোর সিরিজ আমি এখন চালাবো। তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও পাবে। তুমি বাংলায় বলো, আর সাইকোলজি বলো, আর ইংরেজি বলো, সেখানে সেগুলোরও ভিডিও তোমরা পাবে। হ্যাঁ, তার সাথে সাথে এই দুটো। এছাড়া দেখো এই যে ইতিহাস বা ভূগোল, এগুলো শুধু যে আপার প্রাইমারিতে কাজে লাগবে এটা নয়। হ্যাঁ, আপার প্রাইমারিতে কাজে লাগবে এটা নয়, ইতিহাস ভূগোল কিন্তু জিকের একটা মেন ফ্যাক্টর, এটা প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। তাহলে বেশ, আর বেশি কথা বলা যাবে না, ভিডিও তত লং হবে, তোমাদেরকে তত ভয় লাগবে যে এত বড় ভিডিও কিভাবে দেখবো, তাই তো? বেশ, বাবরের জন্মস্থান বলো। আগে আমি কি বলছিলাম, কি নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অন্যদিকে চলে যাচ্ছি, দুঃখিত তার জন্য। বেশ, বাবরের জন্মস্থান তো জানবো, তার আগে যে 1526 সালে
বললাম যে কি হয়েছিল 1526 সালে, যে ব্যাটেল অফ পানিপথ ফার্স্ট, মানে পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে হয়েছিল? লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি। তাহলে ইব্রাহিম লোদির সাথে কিন্তু কি হয়েছিল? ইব্রাহিম লোদির সাথে কিন্তু যুদ্ধটা হয়েছিল কার? বাবরের, ইব্রাহিম লোদির সাথে। আচ্ছা, বেশ, আগে প্রশ্নটার উত্তরে যাই আমরা, অনেকটা সময় খরচ করে ফেললাম এই প্রশ্নটায়। বাবরের জন্মস্থান ছিল হচ্ছে ফরগনা, এটা উজবেকিস্তানে বর্তমানে অবস্থিত। কোথায় অবস্থিত? উজবেকিস্তানে। কারণ এখানে রাজা ছিল তার বাবা, বাবরের বাবা ছিল কিন্তু ফরগনা প্রদেশের রাজা ছিল। আচ্ছা, বাবরের বাবা মার একটু পরিচয় জানলেও, বাবর কিন্তু চেঙ্গিস খা এবং তৈমুর লং এর বংশধর। ঠিক আছে, তার বাবা এবং মা ছিল চেঙ্গিজ খা এবং তৈমুর লং এর বংশধর। হ্যাঁ, মার ক্ষেত্রে মা হচ্ছে চেঙ্গিজ খা এবং বাবা হচ্ছে তৈমুর লং এর বংশধর। আচ্ছা, বাবরের সমাধি কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। কোথায় রয়েছে জানো কেউ? আগ্রায়। হ্যাঁ, বাবরের সমাধি কিন্তু ভারতবর্ষের আগ্রায় রয়েছে। আর বাবরের আসল নাম পরীক্ষায় প্রশ্নপত্র প্রচুর দেয়, অনেক দেয়, যে বাবরের আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন বর্গীয় জ, জহিরুদ্দিন মোহাম্মদের ম। আচ্ছা, ঠিক আছে, মোহাম্মদের ম, আর হচ্ছে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 17 নম্বর প্রশ্ন হয়ে গেল, অনেকটা সময় চলে গেল। এবার আমরা 18 নম্বর প্রশ্নতে যাব। 18 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে ক্যাপ্টেন হকিংস কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? ক্যাপ্টেন হকিংস কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? অপশন এ যাতে জাহাঙ্গীর, অপশন খতে রয়েছে আকবর, অপশন গতে রয়েছে শাহজাহান, অপশন ঘতে রয়েছে এদের কেউ নয়। তাহলে কার রাজত্বকালে ক্যাপ্টেন হকিংস এসেছিল? বলো। হ্যাঁ, একদম, ক্যাপ্টেন হকিংস এসেছিল জাহাঙ্গীরের রাজত্বকালে। জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিল ক্যাপ্টেন হকিংস। হ্যাঁ, জাহাঙ্গীরের রাজত্বকালে। আচ্ছা, এই বিভিন্ন রাজত্বকালে বিভিন্ন ব্যক্তি এসেছে, সেটা আমরা আলোচনা করে দিয়েছি আগে, তোমরা যদি দেখো। হ্যাঁ, আচ্ছা, এটা বলো তো ক্যাপ্টেন হকিংস কেন এসেছিল রাজসভায় এই জাহাঙ্গীরের? হ্যাঁ, ঠিক 1608 সালে এসেছিল। কত সালে? 1608 সালে। 1608 সালে এসেছিল। 1608 সালে এসেছিল ক্যাপ্টেন হকিংস। কারণ কি? তার কারখানা, যে ইংরেজরা যে কারখানা করবে সেটার অনুমতি নিতে কিন্তু এসেছিল ক্যাপ্টেন হকিংস। তারপরে প্রশ্ন 18 নম্বর গেল, তাই তো? এবার 19 নম্বর, প্রায় 30-31টা প্রশ্ন রয়েছে। বেশ, দেখো তারপরে ভাস্কো দা গামা, কারেন্ট চলে গেল, যা, বেশ, পড়ার ক্ষতি হবে না। ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতরণ করেন? অপশন এ কোঝিকোড, অপশন বি গুজরাট, অপশন সি পাটনায়, অপশন ডি কোনোটাই নয়। তাহলে ভাস্কো দা গামা। আচ্ছা, ভাস্কো দা গামা কত সালে এসেছিল কেউ জানো? ঠিক, ভাস্কো দা গামা এসেছিল 1498 সালে। 1498 সালে এসেছিল ভাস্কো দা গামা। 1498 সালে এসেছিল ভাস্কো দা গামা। আর কার রাজত্বে এসেছিল? না তো জামোরিন। কে ছিল? জামোরিন এসেছিল, তাই তো? ওই সময় রাজা ছিল জামোরিন। কোথাকার? অর্থাৎ তিনি এসেছিল কালিকট বন্দর, যেটাকে বলা হয় কোঝিকোড। তাহলে উত্তর কোথায় হবে? এটা। ঠিক আছে, ভাস্কো দা গামা ভারতবর্ষে কোথায় অবতরণ? কোঝিকোডে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর বলতে ফার্কুসিয়া ফরমান। বেশি কিছু এগুলোতে নিয়ে বেশি কিছু আলোচনা হয়তো আমি করব না, ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু শর্টে হয় ততটুকু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, ফারুকসিয়ার ফরমানে কত সালে হয়েছিল বলো? ফারুকসিয়ার ফরমান কত সালে হয়েছিল? দাঁড়াও এক সেকেন্ড, ডিলিট করে দিচ্ছি, তা ডিলিট হচ্ছে না। বেশ, দেখো ফারুকসিয়ার ফরমানে হয়েছিল কিন্তু 1717 সালে। ফারুকসিয়ার ফরমান হয়েছিল 1717 সালে। 20 নম্বর প্রশ্ন। তারপর দেখো, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলতে দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়? দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়? 1813, 1814, 1815। আচ্ছা, এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু মনে রাখবে যে
চা এবং চীনের সাথে ব্যবসা ছাড়া বাকি ওই ওই দুটোই ব্যবসার পথ কেবল খোলা ছিল এই চ্যাপ্টার একটার মাধ্যমে, বাকি কিন্তু সব বন্ধ হয়ে গেছিল। কিন্তু যখন তোমরা পড়বে 1833-এর চ্যাপ্টার অ্যাক্ট, সেখানে কিন্তু চা এবং চীনের সাথে যে ব্যবসা, চায়ের ব্যবসা এবং চীনের সাথে ব্যবসা দুটোই বন্ধ হয়ে গেছিল 1833-এ, কিন্তু 1813 সালে ওই দুটো খোলা ছিল, বাকি কিন্তু সব বন্ধ হয়ে গেছিল। কার্য কিসের হিসাবে? ওই যেহেতু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে কিন্তু ক্ষমতাভাগ আস্তে আস্তে দখল করে নিয়েছিল, ঠিক আছে। তাহলে 1800 দ্বিতীয় চ্যাপ্টার অ্যাক্ট কবে পালন করা হয় এটা মাথায় রাখবে যে 1813 সালে চ্যাপ্টার অ্যাক্ট পালন করা হয়। বেশ, তারপরে 21 নম্বর কোশ্চেন গেল। 22 নম্বর, মৌর্য বংশের শেষ রাজা। আচ্ছা, মৌর্য বংশের শেষ রাজা আগে বলবো, তার আগে বলো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? মৌর্য বংশের তো বললাম যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা নিয়ে তো বললাম না, প্রথমেই তো বলেছি যে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা বলো, এবার বলো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। হ্যাঁ, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় অশোককে। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় অশোককে। আর এখানে দেখো লেখা আছে যে মৌর্য বংশের শেষ রাজা, এটা মাথায় রাখবে যে মৌর্য বংশের শেষ রাজা এটা হচ্ছে বৃহদ্রথ। আমি আর অপশনগুলো পড়লাম না, বৃহদ্রথ, কালাশক, উদয়ন, আর একটা কি ছিল দেখি, হ্যাঁ এদের কেউ নয়। তাহলে এই উত্তরটা হবে বৃহদ্রথ। মৌর্য বংশের যদি বলা হয় মৌর্য বংশের শেষ সম্রাট, সেটা বৃহদ্রথ হবে। তার পরবর্তী প্রশ্ন, কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? এগুলো সব কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে। যেহেতু আমি রেকর্ডেড ক্লাস করছি, যখন আমি এই হিসাবে করাবো লাইভ ক্লাস, তখন তোমাদেরকে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। যতদিন না আমি লাইভ ক্লাস করাচ্ছি রেকর্ডিং হিসাবে দেখো, এই রেকর্ডিং ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি হয়তো 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করি বা 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেটা বিষয় নয়। আমি 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করি, তার কি পয়েন্ট হিসাবে তোমরা যদি খাতায় নোট করে দেখবে 60টার উপর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইগুলোই কিন্তু যেসব কম্পিটিটিভ পরীক্ষা এইগুলোই প্রশ্নগুলো আসে। যেমন এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। এগুলো একটু ডিপ থেকে ইতিহাসে প্রশ্ন, যে কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত। এখানে অপশন এতে আছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বিতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি কোনোটি নয়। তাহলে এটাই কিন্তু তোমরা মাথায় রাখবে যে এটা হচ্ছে উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? এটা হচ্ছে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, সকারি নামে কে পরিচিত? শক থেকে এসছে কিন্তু এটা। সকারি নামে কে পরিচিত? সকারি নামে পরিচিত হচ্ছে কে? যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সকারি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভিডিও লং না করার জন্য আমি দেখছো এগুলো চলে যাচ্ছি। যাই হোক, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। হ্যাঁ, আইহোল প্রশস্তি কে রচনা করেন? অপশন এ রবি কীর্তি, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি বশিষ্ঠপুত্র পুলময়ী, এদের কেউ নাই। তাহলে আইহোল প্রশস্তিটা একটু জেনে নাও যে কোন রাজার এখানে লেখা আছে। আইহোল প্রশস্তিতে কিন্তু সবাই জানবা যে দ্বিতীয়, অর্থাৎ চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী যেটাকে বলা হয়, এটা চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী। কে? রবি কীর্তি। কে রচনা করেন? রবি কীর্তি রচনা করেন। হ্যাঁ, রবি কীর্তি রচনা করেন। ঠিক আছে, তাহলে আইহোল প্রশস্তি আমরা জেনে গেলাম যে রবি কীর্তি রচনা করেন। এবং কার কথা এখানে লেখা আছে? যে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর কথা এখানে লেখা আছে। 26 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন? কাকে পরাজিত করেন? চন্দ্রগুপ্ত মৌর্যকে, হর্ষবর্ধনকে, না দ্বিতীয় নাগভট্টকে? কাকে বলে? হ্যাঁ, তাহলে কি হবে? হর্ষবর্ধনকে। তাহলে হর্ষবর্ধনকে, এই প্রশ্নের উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে কিন্তু পরাজিত করেন। কে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী। বেশ, পরের প্রশ্ন দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, ফ্রি ইন্ডিয়া কালচার কোথায় হয়েছিল? বার্লিনে, লন্ডনে, টোকিওতে, না রোমে? তাহলে ফ্রি ইন্ডিয়া কালচার কে প্রতিষ্ঠা করেছিল জানো? ফ্রি ইন্ডিয়া সেন্টার
দুঃখিত আমি আমার প্রশ্নটা অত দেখতে পাইনি। হ্যাঁ, তো ফ্রি ইন্ডিয়া সেন্টার হবে, এটা ফ্রি ইন্ডিয়া সেন্টার ঠিকই লিখেছি আমি। ফ্রি ইন্ডিয়া সেন্টার হচ্ছে কে করেছিল? সুভাষচন্দ্র বসু। কত সালে? 1942। তাহলে 1942 সালে কোথায় কোথায় করেছিল? 1942। ঠিক আছে, ফ্রি ইন্ডিয়া সেন্টার হচ্ছে বার্লিনে। আচ্ছা, বার্লিনটা কোথায় জানো? বার্লিনটা হচ্ছে জার্মানির রাজধানী, কিন্তু এই জার্মানির একটা শহর, রাজধানী নাকি সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে জার্মানির একটা শহর এটা আমি জানি যে বার্লিন। হুম, বেশ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপনা করেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং। বলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন, কে স্থাপন করেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু না ক্যাপ্টেন মোহন সিং? তাহলে এটাই হবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যদি বলা হয়, সেটা হচ্ছে রাসবিহারী বসু। কত সালে হয়েছিল জানো কেউ? রাসবিহারী বসু, এটা হবে রাসবিহারী বসু। এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, আমি পেনটা আমার বারে বারে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে রাসবিহারী বসু। এই হ্যাঁ, কত সালে হয়েছিল? 1946। 1946 সালে করেছিল। বেশ, প্রায় প্রশ্নের শেষের দিকে চলে এসেছি আমরা, প্রায় প্রশ্নের শেষের দিকে চলে এসেছি। হুম, তাহলে বেশ, এবার 29 নম্বর, আর বোধহয় দুটো কি তিনটে প্রশ্ন আছে। হ্যাঁ, যে ডাইরেক্ট অ্যাকশন কোথায় শুরু হয়? ডাইরেক্ট অ্যাকশন কোথায় শুরু হয়? কলকাতায় না বোম্বেতে না মাদ্রাজে না কোনোটাই নয়? তাহলে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয় কিন্তু কত সালে হয়েছিল? 1946 সালে। আচ্ছা, আমি সরি, এই প্রশ্নের দাঁড়া এক সেকেন্ড, এই প্রশ্নের যে আমি বললাম যে ইন্ডিপেন্ডেন্স লিগ, এটা কিন্তু 1928 হবে। সরি, এটা আমার ভুল হয়ে গেছে। তোমরা একটু, এটা হচ্ছে 1928। আর 1900 যদি বলতো, আমার ওই প্রশ্নটাকে দেখে আমার মনে পড়লো, এটা হচ্ছে 1928 সালে। বাকি সব ঠিক আছে, যে এটা রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিল। এটা রাসবিহারী বসুই প্রতিষ্ঠা করে। এই উত্তর এটাই হবে। উত্তর এটাই হবে। ঠিক আছে, বেশ। আর আমি কি বলছিলাম যে এই ডাইরেক্ট অ্যাকশন এটা হয়েছিল কত সালে? 1946। ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল 1946। হ্যাঁ, 1946 সালে হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন। কোথায় হয়েছিল? না হলে কলকাতায়। কোথায় হয়েছিল? কলকাতায়। হ্যাঁ, কলকাতায় হয়েছিল। তাহলে ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল কোথায়? কলকাতায়, 1946 সালে। বেশ, 30 নম্বর প্রশ্ন, সিআর ফর্মুলা। সিআর ফর্মুলাকে কি বলা হয়? এটাকে রাজাজি ফর্মুলাও বলা হয়, দেখে নিও সবাই। এটাকে রাজাজি ফর্মুলাও বলা হয়। এটা কে কে প্রস্তাব দেন? এটা চক্রবর্তী রাজা গোপালাচারী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কি এদের কেউ নয়। তাহলে কোনটা হবে উত্তর? বলো। সিআর ফর্মুলা অবশ্যই অবশ্যই, সিআর ফর্মুলা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, যেটাকে হ্যাঁ চক্রবর্তী রাজা গোপালাচারী সিআর ফর্মুলার এটা দেন। আচ্ছা, আমার সোনার বাংলা, এই গানটা সবাই শুনেছো নিশ্চয়ই। এটা কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কিছুদিন আগে বাংলাদেশের যে ঝামেলা হচ্ছিল, সেখানে এটাকে নাকি বলছিল এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের লোক নয়, মানে বাংলাদেশের লোক নয়, এটা বলতে চাইছে ওরা আর কি। যাই হোক, আমি বিতর্কমূলক দৃষ্টিতে যাব না, আমি প্রশ্নতে আছি। বেশ, দেখো 31 নম্বর, আমার সোনার বাংলা এর রচনাকার কে হলেন? এর রচনাকার কে বলো? চক্রবর্তী গোপালাচারী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি এদের কেউ নয়। তাহলে এদের এই উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এর উত্তর। বেশ, তোমরা এই সিরিজগুলো দেখো। আমাদের তো আজকে আর কোশ্চেন নেই সম্ভবত, তারা দেখি আর আছে কিনা, মনে হয় নেই। আর নেই গো। হ্যাঁ, আর নেই। তাহলে শেষ হয়ে গেল এই প্রশ্নগুলো এখানে ডিলিট করে হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখবে, তার সাথে সাথে কি পয়েন্ট যেগুলো আমি বলে দিচ্ছি ওগুলো অবশ্যই খাতায় নোট করবে একটু। ওই কি পয়েন্ট যেগুলো বলছি সেগুলো বেশিরভাগ
প্রশ্নই বিভিন্ন ধরনের পরীক্ষায় এসছে। কোনো পিএসসি তে এসছে, বিশেষ করে আমি বলছি যেগুলো বিশেষ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে পাবে দেখতে, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াসে অনেক প্রশ্ন এসছে। হ্যাঁ, তবে পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষা দিতে গেলে যেরকম লেভেলের ইতিহাস লাগে আর কি, সেটা কিন্তু এই আপার প্রাইমারিতে দিয়েছে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল ইতিহাসের, জিওগ্রাফির থেকেও, যেটাকে বলা যায়। ঠিক আছে, বেশ, তোমাদের সাথে অনেক কথা হলো, ভালো লাগলো। এইগুলো সিরিজগুলো তোমরা সবাই দেখতে থাকো, বুঝলে? সিরিজগুলো কিন্তু দেখতে থাকলে কি হবে, দেখতে থাকলে তোমাদের লাভ হবে, আমার কি, তাহলে দেখতে থাকলে তোমাদের লাভ হবে। বেশ, আজকের মতো ঠিক আছে, বেশ।